ইতিহাস সবসময়ই বিজয়ীদের হাতে লেখা হয়, কিন্তু পরাজিতদের মনের ভেতর কি চলছিল? যখন একটি দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন সেই দেশেরই সাবেক এক প্রতাপশালী শাসকের ডায়েরির পাতায় কি লেখা ছিল? দর্শক, আজ আমরা এমন এক গোপন দলিলের পাতা উল্টাব, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আমরা কথা বলছি ডায়েরিজ অফ ফিল্ড মার্শাল আইয়ুব খান বইটি নিয়ে। ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত লেখা আইয়ুব খানের এই ব্যক্তিগত ডায়েরিগুলো পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই বইটিতে কি আছে? সংক্ষেপে বলতে গেলে, এই ডায়েরি হল ক্ষমতা হারানো এক স্বৈরশাসকের হতাশা, ক্ষোভ এবং এক চরম বাস্তবতার দলিল। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়লেও আইয়ুব খান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিলেন। ডায়েরিতে তিনি তার উত্তরসূরি ইয়াহিয়া খানের অযোগ্যতা, জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতালিপ্সা এবং পাকিস্তানের ভাঙন নিয়ে নিজের ব্যক্তিগত ও চরম গোপন মতামতগুলো লিখে রেখেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আইয়ুব খানের ডায়েরিতে লেখা কথাগুলোকে বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে কেবল সামরিক শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানকে আর আটকে রাখা যাবে না। দ্বিতীয়ত, তিনি এই পুরো পরিস্থিতির জন্য ইয়াহিয়া খানের রাজনৈতিক অযোগ্যতা এবং ভুট্টোর জেদকে প্রবলভাবে দায়ী করেছেন। তৃতীয়ত, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাঙালিরা পাকিস্তানের প্রতি চূড়ান্তভাবে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দিকেই এগিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, তিনি ডায়েরিতে এমনও লিখেছেন যে যদি বিচ্ছিন্ন হতেই হয়, তবে তা রক্তপাত ছাড়াই একটি গোছালো প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু পাকিস্তানি জান্তা সেই পথে হাঁটেনি। চলুন এবার সরাসরি প্রবেশ করি ফিল্ড মার্শাল আইয়ুব খানের সেই ব্যক্তিগত ডায়েরির পাতায়। দেখি ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে তিনি নিজের কলমে ঠিক কী লিখেছিলেন। ২ মার্চ ১৯৭১, মঙ্গলবার। পুরো পূর্ব পাকিস্তান তখন ফুঁসছে। আইয়ুব খান তার ডায়েরিতে লিখলেন, পাকিস্তান আজ এক ভয়াবহ দ্বৈধতার মুখোমুখি। পাকিস্তান চায় দুই অংশের একীভূতকরণ এবং গণতন্ত্র, কিন্তু বাস্তবতা আবার এই সমন্বয়ের বিরোধী। পূর্ব পাকিস্তান এই একীভূতকরণের বিরুদ্ধে, আর গণতন্ত্র যদি কবুল করতে হয়, তাহলে পূর্ব পাকিস্তানকে তার পছন্দের স্বাধীনতা দিতে হবেই। তার মানেই পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্নতা। সেনাবাহিনী দেশের দুই অংশকে ধরে রাখতে পারবে, কিন্তু তা কত সময়ের জন্য? এটা বড়জোর একটি সাময়িক ব্যবস্থা হতে পারে। পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা যদি এড়াবার পথ না থাকে, তাহলে যৌক্তিক কাজ হবে সামরিক আইনের আওতায় এই বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটি যতটা গোছালো অপারেশনের মাধ্যমে সম্ভব সম্পন্ন করা। কিন্তু তা করতে ইয়াহিয়ার প্রচণ্ড নৈতিক সাহসের প্রয়োজন হবে, যার স্বাক্ষর এখন পর্যন্ত তিনি রাখতে পারেননি। তিনি আরও লিখছেন, দুর্ভাগ্যবশত বিচ্ছেদেরই বরং ঘনিয়ে আসছে। দেশ ভেঙে ফেলার জন্য যা যা করা দরকার বাঙালিরা তা সবই করছে, আর এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে ইয়াহিয়ার সঙ্গে আঁতাত করে যা করা দরকার ভুট্টো তাই করছে। এর কয়েকদিন পর ২০ মার্চ তিনি হতাশার সাথে লিখলেন, পূর্ব পাকিস্তানে মুজিবের সমান্তরাল সরকার চলছে। এরপর আসে ডিসেম্বর মাস। সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে। ৮ ডিসেম্বর, বুধবার। ডায়েরিতে আইয়ুব খানের ক্ষোভ ঝরে পড়ল ভুট্টোর ওপর। তিনি লিখলেন, ভুট্টো যতদিন বেঁচে আছে এবং পাকিস্তানে অবস্থান করছে, শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। নুরুল আমিন, এমনকি ইয়াহিয়ারও তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি লিখলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাত এবং দিন কাটছে প্রচণ্ড উত্তেজনায়। উড়োজাহাজ আসছে এবং লক্ষ্যহীনভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে। সাধারণ মানুষ এতে নিহত হচ্ছে।
পূর্ব পাকিস্তান থেকে পাওয়া সংবাদ মোটেও ভালো নয়। বিভিন্ন জায়গায় আমাদের বাহিনীকে পিছু হটতে হচ্ছে। 10 ডিসেম্বর শুক্রবার। পাকিস্তানের পরাজয় তখন সময়ের ব্যাপার। আইয়ুব খান লিখলেন এক চরম সত্য কথা। পূর্ব পাকিস্তানে আমাদের ট্রুপস সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছে, কিন্তু শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি এবং অস্ত্রেও অনেক এগিয়ে। তার ওপর ভারতীয় নৌবাহিনী তাদের ঘিরে আছে। তার মানে সৈন্য ও রসদ পাঠিয়ে তাদের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। আক্ষরিক অর্থে শত্রু ভাবাপন্ন মানুষের মাঝে দেয়ালে পিঠ ঠেকিয়ে তাদের যুদ্ধ করতে হচ্ছে। তিনি আক্ষেপ করে লিখলেন, আশা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানের দিক থেকে আক্রমণ পরিচালনা করলে পূর্ব পাকিস্তানের ওপর চাপ কমবে, কিন্তু তা ঘটেনি। যদি না অলৌকিক কিছু ঘটে, বাংলা এবং সেখানে অবস্থানরত সেনাবাহিনী রক্ষার আর কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। 12 ডিসেম্বর রোববার। আইয়ুব খান ডায়েরিতে লিখছেন, আমাদের ছোট্ট সেনাবাহিনীকে বাংলায় কি ভয়াবহ অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। জনবল ও অস্ত্রবলে শত্রুরা আমাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ঢাকার 60 মাইল উত্তরে একটি প্যারা ব্রিগেড নামানো হয়েছে। এটা ট্র্যাজিক এবং হৃদয় বিদারক। বাঙালিরা নিজেরাই ভারতীয়দের সঙ্গে যোগসাজশে এ দুর্যোগ ডেকে এনেছে। অবাঙালিদের বিরুদ্ধে ঘৃণার বর্ষণ অব্যাহত রয়েছে। পশ্চিম পাকিস্তানিরা এই তিক্ত ফল বহন করতে চলেছে। এই বিচ্যুতির কারণে তাদের শতকের পর শতক মূল্য পরিশোধ করে যেতে হবে। 13 ও 14 ডিসেম্বরের ডায়েরিতে আইয়ুব খান আন্তর্জাতিক রাজনীতি নিয়ে হতাশা ব্যক্ত করেন। আমেরিকার প্রস্তাবে রাশিয়ানরা বারবার ভেটো দিচ্ছে। ভারতীয়রা এখন মরিয়া হয়ে উঠেছে। পূর্ব পাকিস্তান থেকে পাওয়া খবর খুব খারাপ। শত্রুরা ঢাকার বাইরের প্রধান শহরগুলোতে আক্রমণ চালাচ্ছে। ঢাকার চারদিকে ফাঁসের দড়ি ক্রমেই আঁটসাঁট হয়ে আসছে। লড়াই চলছে উপশহরগুলোতে। 15 ডিসেম্বর বুধবার। খবর আসে মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, কিন্তু আইয়ুব খান বাস্তববাদী ছিলেন। তিনি লিখলেন, আমি সন্দিহান। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি পাল্টে দিতে তা আদৌ ব্যবহার করা হবে কিনা। দুপুরের খবরে জানা গেল ঢাকার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সন্ধ্যায় খোলামেলাভাবে স্বীকার করা হল ঢাকার চারপাশে 4 দিক থেকে আক্রমণ চলছে এবং বৃত্তটি ক্রমেই ছোট হয়ে আসছে। মনে হচ্ছে এটাই পূর্ব পাকিস্তানের শেষ হয়ে যাওয়ার সূচনা। কিছু বোকা লোকের কারণেই এই অবস্থা। তারা যদি বিচ্ছিন্নই হতে চাইত, এটা খুব সহজে শান্তিপূর্ণ উপায়ে অর্জন করা যেত। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, 1971 সালের 16 ডিসেম্বর। ওই দিন আইয়ুব খানের ডায়েরির পাতাটি ছিল একেবারেই ছোট, কিন্তু তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। 16 ডিসেম্বর বৃহস্পতিবার 1971। তিনি ডায়েরিতে শুধু একটি লাইন লিখলেন, এইমাত্র শুনলাম নিয়াজি পূর্ব পাকিস্তানে আত্মসমর্পণ করেছে। একজন মানুষের লেখা ডায়েরির এই পাতাগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো ইতিহাসের অকাট্য সাক্ষী। যে পাকিস্তান সামরিক শক্তির দম্ভে একটি জাতিকে পদানত করে রাখতে চেয়েছিল, সেই পাকিস্তানেরই সাবেক প্রেসিডেন্ট তার গোপন ডায়েরিতে ধাপে ধাপে লিখে গেছেন তাদের নিজেদেরই ব্যর্থতা, ভুল এবং চূড়ান্ত পতনের কথা। তিনি বাঙালিদের দোষারোপ করেছেন ঠিকই, কিন্তু এড়াতে পারেননি ইতিহাসের এই চরম সত্যকে।